গুড মর্নিং সকলকে। তো দেখো, এর আগের ভিডিওতে যেটা নিয়ে আলোচনা করেছিলাম সেটা ছিল বিরোধিতা, বচনের বিরোধিতা, তাই কি না? ওই একটা ছকের মাধ্যমে দেখিয়ে দেওয়া হয়েছিল যে কোন বচনের সঙ্গে কোন বচনের বিরোধিতা রয়েছে বা কি বিরোধিতা রয়েছে, তাই না? তো দেখো, আমরা জানলাম যে বিরোধিতা কাকে বলে, সংজ্ঞাটা আমি বলে দিয়েছি ওখানে, তোমরা পারলে ওটা খাতায় নোট ডাউন করে নিবে। তারপরে যেটা নিয়ে আলোচনা করেছিলাম যে বচনের বিরোধিতা কয় প্রকার, 4 প্রকার, তাই না? একটা হচ্ছে বিপরীত বিরোধিতা, যেটা সামান্য বচনের মধ্যে দেখা যায়। একটা হচ্ছে অধীন বিপরীত বিরোধিতা, যেটা বিশেষ বচনের মধ্যে দেখা যায়। আর একটা ছিল দুটি সদর্থক বচন, এ আর আই বচন, আর দুটি নয়ার্থক বচন, ই আর ও বচনের মধ্যে, যেটা দেখা গেছিল সেটা হচ্ছে অসম বিরোধিতা। আর বিরুদ্ধ বিরোধিতা দেখা গেছিল এ বচন আর ও বচনের মধ্যে, আই বচন আর ই বচনের মধ্যে। তাহলে এই 4টা বিরোধিতা ছিল। তো দেখো, এটা হচ্ছে সাধারণ চতুষ্কোণ। কিন্তু আবার পরীক্ষায় যেটা থাকে যে অ্যারিস্টটলের মতে বিরোধিতা কয় প্রকার, তো তোমরা দিবে শুধুমাত্র 2 প্রকার। কারণ যুক্তিবিজ্ঞানী অ্যারিস্টটল বিরোধিতাকে শুধু দুভাবে স্বীকার করেছেন, বা দুটো বিরোধিতাকে স্বীকার করেছেন। একটা হচ্ছে বিরুদ্ধ বিরোধিতা আর একটা হচ্ছে বিপরীত বিরোধিতা। অ্যারিস্টটল বলেছেন যে বিরোধিতা 2 প্রকার। বাকি প্রকারগুলোকে অ্যারিস্টটল যুক্তিবিজ্ঞানী যিনি স্বীকার করেননি। নব্য যুক্তিবিজ্ঞানীদের মতে আবার বিরোধিতা 1 প্রকার। কারণ যারা নব্য যুক্তিবিজ্ঞানী তারা বিরোধিতাকে শুধুমাত্র একটা বিরোধিতাকেই স্বীকার করছেন, সেটা হচ্ছে বিরুদ্ধ বিরোধিতা। 3টা ছকে তোমাদের সঙ্গে আলোচনা করছি। এটা যদি তোমাদের এসিকিউয়ে থাকে তাহলে তোমরা এইভাবে এগুলো করবে। তারপরে আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিরোধানুমান। যে এ বিরোধানুমান, ওখানে শুধুমাত্র আছে যে এ বচনটা সত্য হলে ই বচনটা কি হবে, ই বচন যদি মিথ্যা হয় তাহলে ও বচন কি হবে। হ্যাঁ, তো দেখে নাও আজকে সেই জিনিসটা। তোমরা যদি ভালো মতো দেখো ভিডিওটা, পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে, একদম জলের মতো সোজা। এখানে কিচ্ছু নেই, শুধু মনোযোগ সহকারে একটু তোমরা দেখো। তো দেখো, যেটা নিয়ে আলোচনা করেছিলাম এর আগের ভিডিওতে, একটু খালি ওই বিষয়টা নিয়ে আলোচনা করি, তারপরে চলে যাবো বিরোধানুমানে। তো দেখো, বিরোধিতা ছিল 4 প্রকার, তাই কি না? আর ও বচন এটাই ছিল। তো দেখো, এটার এ বচন আর ই বচনের মধ্যে কোন বিরোধিতার সম্পর্ক ছিল? এটা ছিল বিপরীত। এটা ছিল বিপরীত বিরোধিতা, তাই কি না? পুরোটা লিখছি না, তোমরা লিখে নিও, যেহেতু এর আগের ভিডিওতে করা আছে। এ বচন আর ই বচন দুটি সামান্য বচনের মধ্যে বিপরীত বিরোধিতা। আই বচন আর ও বচন এখানে ছিল অধীন বিপরীত বিরোধিতা। অধীন বিপরীত, অধীন বিপরীত বিরোধিতা। এ বচন আর আই বচন, ই বচন আর ও বচনের মধ্যে ছিল অসম বিরোধিতা, তাই না? অসম, এটা হবে অসম, অসম বিরোধিতা। আর এটা ছিল বিরুদ্ধ বিরোধিতা, এটা হবে বিরুদ্ধ। তো দেখো, এই সাধারণ চতুষ্কোণ হচ্ছে 4 প্রকার। সাধারণ চতুষ্কোণ 4 প্রকার। একটা হচ্ছে বিপরীত, একটা হচ্ছে অধীন বিপরীত, একটা হচ্ছে অসম আর বিরুদ্ধ। কিন্তু অ্যারিস্টটলের মধ্যে আবার বিরোধিতা 2 প্রকার। তার ছকটা কিভাবে অঙ্কন করব? পরীক্ষা অনেক সময় আছে যে অ্যারিস্টটলের মতে বিরোধিতা কয় প্রকার এবং তার ছকটি অঙ্কন করে দেখাও, বা ছবির মাধ্যমে দেখাও। তো দেখো, এর ছকটা হবে এরকম, কারণ তিনি দুটো বিরোধিতাকেই স্বীকার করেছেন। একটা হচ্ছে বিপরীত বিরোধিতা, এটা হবে বিপরীত বিরোধিতা। বিপরীত বিরোধিতা লিখে নিবে তোমরা। বিপরীত বিরোধিতা, এটা হবে বিরুদ্ধ বিরোধিতা। বিরুদ্ধ বিরোধিতা, এটা হবে বিরুদ্ধ বিরোধিতা। বিরুদ্ধ বিরোধিতা, বাস। এটা হচ্ছে অ্যারিস্টটলের মতে। এই ছকটা অঙ্কন করো, অনেক সময় আসে।
আর একটা যেটা থাকে সেটা হচ্ছে নব্য যুক্তিবিজ্ঞানীদের মতে অ্যারিস্টটল চতুষ্কোণটি অঙ্কন করে দেখাও। তাহলে নব্য যুক্তিবিজ্ঞানীদের মতে চতুষ্কোণটা কেমন হবে, যেটা আমরা বলীয় ভাষ্য যখন করব তখন এই ছকটা আমাদের কাজে লাগবে। এটা কিরকম হবে, এটা হবে এ বচন, এটা ই বচন, এটা আই বচন আর ও বচন। এস পি বার ইজ ইকুয়াল টু 0, এস পি ইকুয়াল টু 0, এটা হবে এস পি নট ইকুয়াল টু 0, এটা হবে এস পি বার নট ইকুয়াল টু 0। বাস এইভাবে তোমাদের নব্য যুক্তিবিজ্ঞানীদের মতে চতুষ্কোণটা অঙ্কন। তো যাই হোক, এই বিষয়টা নিয়ে আমরা পরে আলোচনা করব, যেহেতু টপিকের মধ্যেই আছে। যখন বলীয় ভাষ্যতে যাব তখন এই ছকটা আমাদের কাজে লাগবে। তো এই তিনটা তোমরা যদি মনে রাখতে পারো তাহলে এখান থেকে একটা কোশ্চেন তোমরা পেয়ে যাবে। তো দেখো, আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে বিরোধানুমান, তাই না? তো দেখে নাও বিরোধানুমানের ছকটা কি করে অঙ্কন করতে হবে। এই ছকটা অঙ্কন করতে যে একবার শিখে যাবে সে তার বচনের সত্য মিথ্যাগুলা খুব সহজেই করতে পারবে। তো আজকে যেটা করব সেটা হচ্ছে বিরোধানুমান, তাই না? বিরোধানুমান। তো দেখো, বচন কয়টা? 4টা, তাই না? এ বচন, ই বচন, আই বচন আর ও বচন। এবার দেখো যে এই ছকটা অঙ্কন হয়ে গেল। এবার সেটাকে প্রথমে কিভাবে আমরা বসাবো সেটা অবশ্যই দেখবে তোমরা, কারণ এই সাজানোটা যদি দেখে নাও তাহলে তোমরা এখানকার সব সত্য মিথ্যাই করতে পারবে। তো দেখো, এই কোণা থেকে নিয়ে এ বচনের এই কোণা থেকে এই কোণা পর্যন্ত ও বচনের শেষ পর্যন্ত কি লিখবে? বড় হাতের টি। দেখে নাও একবার, এই জায়গাটাতে অনেক স্টুডেন্টরা তোমরা ছকটা অঙ্কন করতে পারো না বা এই জায়গাটায় বুঝতে পারো না যখন পুরো ছকটা ফিল হয়ে যায়। তো দেখে নাও যে প্রথম থেকে যে এই কোণা থেকে নিয়ে শুরু করে একটা ঘর নিচে থেকে গিয়ে একটা ঘর ওইদিকে বাড়তে বাড়তে এই কোণা পর্যন্ত কি লিখবো? বড় হরফের টি লিখবো। এবার দেখে নাও, ও বচন থেকে নিয়ে এ বচন অবধি বড় হরফের এফ লিখবো। এই জায়গাটা একটু দেখে নাও, একদম অনেক সোজা। তো এ বচন থেকে শেষ পর্যন্ত কি দিলাম? বড় হরফের টি দিলাম। ও বচন থেকে নিয়ে এ বচনের লাস্ট অবধি কি দিলাম? ছোট হরফ বড় হরফের এফ দিলাম। হয়ে গেছে এইটুকু, বুঝতে পারছো তো? তো এবার দেখে নাও, এই যে বড় হরফের টিটা আছে এর ডান সাইডে আর বাম সাইডে ছোট হাতের এফ দিব, ছোট হাতের এফ। আর বড় হরফের এফটার ডান সাইডে আর বাম সাইডে কি দিব? ছোট হরফের টি। টি হয়েছে। আর বাকি যে ঘরগুলো ফাঁকা আছে ওগুলাতে দিব ডি। ব্যাস। এবার দেখে নাও, বড় হরফের টি আর ছোট হরফের টি ইজ ইকুয়াল টু সত্য। সত্য। বড় হরফের এফ আর ছোট এফ ইজ ইকুয়াল টু মিথ্যা। আর ডি সমান সমান অনিশ্চিত, বা এর ইংলিশটা হচ্ছে ডাউটফুল, অনিশ্চিত। অনিশ্চিত। তাহলে বুঝতে পারলে? দেখো, এবার আমরা এখান থেকে একটা বচনের সত্য মিথ্যা কি করে নির্ণয় করব। দেখো, যখনই কোনো বচনের সত্য মিথ্যা নির্ণয় করতে বলবে তখনই আমরা ওই যে ডিটা এখানে দেওয়া হয়নি, দেখে নাও, এখানেও ডি হবে। মানে এখানে ডি, এখানে ডি, এখানে ডি আর এখানে ডি। মানে চারটা ঘর, যে চারটা ঘর নিচে ফাঁকা থাকবে
সেই 4টা ঘরে ডিটা বসিয়ে দেব। তাহলে এই সাজানোটা যে বুঝতে পারবে না, অবশ্যই ভিডিওটা আরেকবার দেখবে তোমরা, তাহলে খুব সহজেই তোমরা বুঝতে পেরে যাবে। তো এবার দেখো যে এখান থেকে বচনের সত্য মিথ্যাটা কিভাবে নির্ণয় করব, বা এই ছোট হরফের এফ আর ছোট হরফের টি এটা কেন হয়েছে। তো দেখো যখন একটা বচনের সত্য মিথ্যা আমরা নির্ণয় করব, সব সময় কি করব বলো তো, যে বড় হরফের লেটারটা যেটা আছে সেটা ধরে তার সেই বচনের সত্য বা মিথ্যাটা নির্ণয় করব। যদি আমি ছোট হরফের লেটারটাকে ধরে সত্য মিথ্যা নির্ণয় করতে যাই, সেক্ষেত্রে আমার সংশয় দেখা দিতে পারে সব কিছু কিছু বচনের ক্ষেত্রে, সব বচনে বলবো না। আর ছোট হরফের লেটারটা দিয়ে যদি আমরা সত্য মিথ্যা নির্ণয় করি, তাহলে কিন্তু সঠিক অ্যান্সারটা আমরা নাও পেতে পারি। বুঝতে পারছো? এই জন্য সবসময় বচন করার সময় বা সত্য মিথ্যা নির্ণয় করার সময় আমাদের বড় হরফের লেটারটা দিয়েই করতে হবে। দেখো এগুলো কিভাবে করবে। এখানে আছে দেখো, এ বচন যদি কি হয়, সত্য হয়, তাহলে ই বচন কি হবে। দেখো এখানে এ বচন বলছে সত্য হয়, তাহলে ই বচন কি হবে, মিথ্যা, তাই তো? তাহলে এখানে হবে কি, মিথ্যা। এ বচন যদি সত্য হয় তাহলে ই বচন কি হবে, মিথ্যা হবে, তাই তো? আবার আই বচন কি হবে, আই বচন কি হবে, সত্য। আর ও বচন আবার কি হবে, ও বচন মিথ্যা হবে, মিথ্যা। তোমাদেরকে এইভাবে করতে হবে। দেখো সব সময় যে বচনটা বলবে তার সোজা লাইনটাকে ধরবো, হ্যাঁ, সোজা লাইন ধরে সেটাকে আমরা সত্য মিথ্যা নির্ণয় করব। তো দেখো এখানে বলছে যে এ বচনের ক্ষেত্রে, দেখো এ বচনের ক্ষেত্রে বলছে যদি এ বচন মিথ্যা হয়, তাহলে দেখো এখানে মিথ্যা দুই জায়গায় আছে, এখানে একটা আর এখানে একটা, তাই না? তাহলে আমি কি বললাম, যদি কোনো বচনের সত্য মিথ্যা নির্ণয় করতে বলে, তাহলে কি বললাম, যে বড় হরফের লেটারটা যেটা আছে সেটা ধরে নেক্সট বচনের সত্য মিথ্যাটা নির্ণয় করব। এখানে দেখো যদি বলে এ বচন যদি সত্য হয়, মিথ্যা হয়, এ বচন যদি মিথ্যা হয়, তাহলে মিথ্যা এটা ধরবো না, এটা ধরে যদি আমি নির্ণয় করতে যাই, সেক্ষেত্রে অনেক বচনের আমার সংশয় দেখা দিবে, মানে সঠিক অ্যান্সারটা আমি নাও পেতে পারি। সেক্ষেত্রে কিন্তু আমার সত্য মিথ্যা নির্ণয়টা ভুল হয়ে যাবে। সব সময় মাথায় রাখবে যে যখনই বিরোধানুমান অধ্যায় করব, যদি বলে এ বচন সত্য হয় তাহলে আই বচন কি হবে, বা এ বচন যদি মিথ্যা হয় তাহলে ও বচন কি হবে, সব সময় মনে রাখবে তোমরা যে সেটার ক্ষেত্রে আমরা বড় হরফের যে লেটারগুলো আছে সেগুলোকে খুঁজে বার করে করব। যেমন এখানে একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি। দেখো এখানে বলছে এ বচন যদি মিথ্যা হয়, তাহলে ই বচন কি হবে, ই বচন কি হবে, ডাউটফুল, মানে অনিশ্চিত, তাই তো? আই বচন কি হবে, এটা অনিশ্চিত হবে। আবার ও বচন কি হবে, সত্য হবে। তাহলে এই বড় হরফের লেটারটা যদি করি, তাহলে আমাদের সত্য মিথ্যা নির্ণয় করার যে নিয়মগুলো আছে, প্রতিটা বচনের সত্য বা মিথ্যা নির্ণয় করাটা ঠিক হয়ে যাবে। কিন্তু আমি যদি এটা ধরে করি, তাহলে কিন্তু বেশিরভাগ বচনেই ভুল হবে। যদি এটা দিয়ে করি, প্রথমে এটা ভুল হয়ে যাবে, তাই কি না? তারপরেরটাও ভুল হয়ে যাবে, তারপরেরটা ঠিক হবে। কিন্তু আমরা সংশয়ে যাব না। একটা কথা মাথায় রাখবে, যে যখন আমরা এই ছকটাকে সাজাবো, তখন এখান থেকে এখান পর্যন্ত কি দিব, বড় হরফের টি, এখান থেকে এখানে বড় হরফের এফ, বাকি টি এর জায়গায় দু সাইডে ছোট হরফের এফ, আর বাকি এফ এর জায়গায় দু সাইডে ছোট হরফের টি। বাকি যে ঘরগুলো ফাঁকা থাকবে সেগুলোতে ডি দিব, ডাউটফুল বা অনিশ্চিত। ক্লিয়ার? এখানে যদি বুঝতে অসুবিধা হয়, বললাম যে ভিডিওটা অবশ্যই তোমরা ভালো মতো দেখবে শুরু থেকে, তাহলে একবারে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। তো দেখো এবারে এখানে বিভিন্ন ধরনের কোশ্চেন হতে পারে তোমাদের। এখান থেকে এটাও বলতে পারে যে আই বচন যদি সত্য হয়, তাহলে আই বচন সত্য এখানেও আছে, এখানেও আছে, তাহলে বড় হরফের লেটার, তাই কি না? যদি বলে আই বচন যদি সত্য হয়, তাহলে এ বচন কি হবে, তাহলে আই বচন যদি সত্য হয়, তাহলে এ বচন কি হবে, অনিশ্চিত হবে, ডাউটফুল, তাই তো? ডাউটফুল কথার অর্থ হচ্ছে সত্য হতে পারে বা মিথ্যাও হতে পারে। যদি আই বচন সত্য হয়, তাহলে এ বচন সত্য হতে পারে, আবার মিথ্যাও হতে পারে। তাহলে যদি বলে যে ই বচনটা কি হবে, তাহলে ই বচন কি হবে, মিথ্যা, আর ও বচন কি হবে, ও বচনটাও ডাউটফুল হবে।
এখানে যে কোনো জায়গা থেকে তোমাদের কোশ্চিনস হতে পারে, করার সিস্টেম একটাই, যে বচনটা বলবে সেটাকে দেখে ওর যে সোজা লাইনটা আছে সেই লাইনের ডান দিক আর বাঁ দিকে তোমাদের খুঁজে বের করতে হবে। বুঝতে পারছো? দেখো যদি এখানে বলে যে ও বচন যদি ডাউটফুল হয়, ও বচন যদি ডাউটফুল হয় তাহলে এ বচন কি হবে? এ বচনও ডাউটফুল হবে, তাই না? তাহলে ই বচন কি হবে? ই বচন মিথ্যা হবে, আই বচন কি হবে? সত্য হবে। এখানে যদি বলে যে আই বচন যদি ডাউটফুল হয়, আই বচন যদি ডাউটফুল হয় তাহলে ও বচন কি হবে? সত্য হবে। ই বচন কি হবে? ডাউটফুল হবে। আর এ বচন কি হবে? মিথ্যা হবে। যদি এখানে বলে যে ই বচন যদি সত্য হয়, তাহলে ই বচন যদি সত্য হয় তাহলে আই বচন কি হবে? মিথ্যা হবে। ও বচন কি হবে? সত্য হবে। আবার এ বচন কি হবে? মিথ্যা হবে। তাহলে এই জিনিসগুলো তোমরা খালি মনে রাখবে, এখান থেকে 2 নাম্বার তোমরা পেয়ে যাবে। এই অধ্যায়ে বা এই টপিকের মধ্যে আহামরি কিছু নেই, একটু খালি বুদ্ধিটা খাটিয়ে এই ছকটাকে বানাতে পারলেই ব্যাস তোমাদের এখানে যে সত্য মিথ্যা নির্ণয়ের নিয়মটা আছে এখান থেকে কমপ্লিট। বুঝতে পারছো? তাহলে চলো, যার যদি অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, আর ভিডিওগুলো অবশ্যই দেখবে। কারণ তোমরা যদি এই ভিডিওগুলো ভালো করে দেখো তাহলে যে যেখানে টিউশন পড়ো, আই থিঙ্ক তোমাদের টিউশন পড়তেও হবে না, আর যদিও পড়ো তাহলে অল্পতেই তোমরা সেই বিষয়গুলোকে বুঝতে পেরে যাবে। চলো তাহলে নেক্সট ভিডিওতে এবার নেক্সট অধ্যায়ে আমরা চলে যাব, যেটা ছিল অমাধ্যম অনুমান, তাই না? ওই টপিকটা একটু, ওই অধ্যায়টা একটু ক্রিটিক্যাল হবে তোমাদের পক্ষে, যারা যারা বিশেষ করে ওই বচনগুলো ঠিক মতো করতে পারো না, বা বচনের নিয়মগুলো যাদের মুখস্থ নেই বা মনে নেই, অবশ্যই বচনের নিয়মগুলোকে তোমরা মুখস্থ করে নিবে। যাদের যাদের মনে থাকছে না অবশ্যই সেটা করে নিবে, তাহলে দেখবে যে পরবর্তী যে অধ্যায়গুলো আছে এগুলা কিন্তু এতটা সহজ না। এটা কোথাও মাথায় রাখবে। এই অধ্যায়গুলো যদি তোমাদের কমপ্লিট করতে হয় তাহলে অবশ্যই তোমাদেরকে নিয়মগুলোকে আগে মাথায় রাখতে হবে, তাহলে দেখবে খুব সহজেই তোমরা ওই অমাধ্যম অনুমান, নিরপেক্ষ ন্যায় বা প্রাকল্পিক ন্যায়, বৈকল্পিক ন্যায় করাবো, এগুলো তোমাদের অনেকটা ইজি হয়ে যাবে। চলো তাহলে।